কাতার বিশ্বকাপের পর দেখতে দেখতে 4 বছর কেটে গেল। 2026 ফুটবলের বিশ্বযুদ্ধ। এবারের এই বিশ্বযুদ্ধের আসর বসছে 3টি উত্তর আমেরিকান দেশে: আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও কিন্তু বিশ্বকাপে হট ফেভারিট। আর্জেন্টিনা ছাড়া আর কোন দলগুলোকে বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন সেই প্রতিটা দল নিয়েই কিন্তু আমরা একটা ওভারঅল আলোচনা করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে ওই প্রত্যেকটা যে দলগুলোকে বিশেষজ্ঞরা ফেভারিট হিসাবে দেখছেন তাদের জেতার সম্ভাবনা কতটুকু। তো যে দলটাকে নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে আর্জেন্টিনা, 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং কারেন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো কেমন হতে চলেছে আর্জেন্টিনার দল, তাদের দলের দুর্বলতা এবং তাদের দলের শক্তি বা কোথায়, এবং তাদের বিশ্বকাপটাকে ডিফেন্ড করার সম্ভাবনাও কতটুকু। তো চলুন শুরু করা যাক। 2022 কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনা কিন্তু থেমে যায়নি। 2024 লিও মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবারও একটি কোপা আমেরিকা কিন্তু তাদের ঘরে তুলেছে না, কিন্তু তাদের যে ধারাবাহিকতা সেটা পুরোপুরি বজায় রেখেছে। এবারের যে আর্জেন্টিনা দল অফিসিয়ালি এখনো কিন্তু লিওনেল স্ক্যালোনি ঘোষণা করেননি, তবে প্রাথমিক 55 জনের একটা তালিকা কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে। এই তালিকার দিকে যদি আমরা তাকাই এবং সেখান থেকে বোঝার চেষ্টা করি যে কোন 26 জন ফাইনালি এই বিশ্বকাপের লড়াইতে আর্জেন্টিনার জার্সি পরে মাঠে। প্রথমেই আসছি গোলকিপার পজিশনের কথা, দুর্গের শেষ প্রহরী। এবং আপনারা সবাই জানেন যে গতবার গোলকিপার যদি না থাকতো এমিলিয়ানো মার্টিনেজ, বা ওই পারফরমেন্সটা যদি ফাইনালে দিতে না পারতো এমিলিয়ানো মার্টিনেজ, বিশেষ করে ওই এক্সট্রা টাইমে কোলোমোয়ানির থেকে যে 1:1 সেভ, ওই সেভটা যদি না হতো এবং তারপর যদি টাই ব্রেকারে এমি মার্টিনেজ অপ্রতিরোধ্য না হয়ে উঠতে পারতো, আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন মেসি অনেকদিন ধরেই দেখছিল সেটা অধরা থাকে। এই বিশ্বকাপেও কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ রয়েছে প্রাথমিক দলে। সেখান থেকে আমার মনে হচ্ছে যে 3জন গোলকিপারকে আমরা আর্জেন্টিনা জার্সিতে দেখতে পাবো বিশ্বকাপে, তারা হলো এমিলিয়ানো মার্টিনেজ, অবভিয়াসলি ফার্স্ট চয়েস গোলকিপার। সেকেন্ড আমার মনে হয় রুলি থাকবে, এবং 3 নম্বর মুসো। অনেকেরই হয়তো মনে হতে পারে যে মুসোর জায়গায় ওয়াল্টার বেনিটেজ কেন নয়। মুসোর পারফরমেন্স যদি আমরা দেখি, অ্যাথলেটিকো মাদ্রিদে বেশ কিছু ম্যাচ খেলেছে এবং যথেষ্ট নির্ভরযোগ্য পারফরমেন্স দিয়েছে। সেই হিসাবে আমার মনে হয় ক্রিস্টাল প্যালেসের হয়ে ওয়াল্টার বেনিটেজ খেললেও আমার মনে হয় থার্ড গোলকিপার হিসাবে আমরা মুসোকেই দেখতে পাবো। এবার আছে এমিলিয়ানো মার্টিনেজের কথায়। গত বিশ্বকাপের যে ফর্ম আমরা দেখেছি, এমিলিয়ানো মার্টিনেজের ফর্ম কিন্তু এখনো মোটামুটি একই জায়গায় রয়েছে। সপ্তাহখানেক আগে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ জিতেছে এমিলিয়ানো মার্টিনেজ। তো আমার মনে হয় গোল পোস্টের নিচে আমরা এবারের বিশ্বকাপেও এমিলিয়ানো মার্টিনেজকে দেখতে পাবো। এবার আসি ডিফেন্সের কথায়। ডিফেন্স কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ যে কোনো দলের বিশ্বকাপ বা যে কোনো বড় ট্রফি জেতার ক্ষেত্রে। ডিফেন্সে যদি বলি, গতবারের যা ডিফেন্স ছিল মোটামুটি একই ব্যাকলাইন আমরা দেখতে পাবো। রাইট ব্যাক থেকে শুরু করি, রাইট ব্যাক সেই মন্টিয়াল এবং মলিনা, এবং লেফট ব্যাকে যদি আসি টেলিয়াফিকো এবং মার্কোস অ্যাকিউনা হয়তো খেলবেন, তবে মার্কোস অ্যাকিউনার জায়গায় গ্যাব্রিয়েল রোহাসকেও আমরা দেখতে পেতে পারি। সেন্ট্রাল ডিফেন্স কুটি রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, এবং তার সাথে লিসান্দ্রো মার্টিনেজ ম্যানচেস্টার ইউনাইটেডের, উনি থাকবেন। তার সাথে আমার মনে হয় সেনেসি এবং বেলার্ডিকে আমরা দেখতে পাবো। 5জন সেন্ট্রাল ডিফেন্ডার আমার মনে হয় এটা স্ক্যালোনি ক্যারি করবেন, 5জন ডিফেন্ডার অ্যাটলিস্ট। এবং এদের মধ্যে যদি আমরা বলি, কুটি রোমেরো কিন্তু রিসেন্টলি চোট পেয়েছে, টটেনহামের লাস্ট কয়েকটা ম্যাচ কিন্তু খেলেনি। তো উনি চোট সারিয়ে ফিরবেন এবং সেক্ষেত্রে ওনার ফর্ম কি হবে সেটা কিন্তু স্ক্যালোনিকে একটু চিন্তায় রাখবে। তার সাথে সাথে লিসান্দ্রো মার্টিনেজ কিন্তু সবে চোট সারিয়ে ফিরেছে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শেষ 2-3টে ম্যাচ খেলেছে। তো সেক্ষেত্রে লিসান্দ্রো মার্টিনেজের ম্যাচ ফিটনেস এবং ফর্ম কিরকম যাবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। ওটামেন্ডির 2022 যে বয়স ছিল, এখন কিন্তু বয়সের ছাপ কিছুটা তার মধ্যে পড়েছে, এবং সেক্ষেত্রে ওটামেন্ডিকে হয়তো আমরা সব ম্যাচে দেখতে পেতে নাও পারি। বাকি যে 2জন ডিফেন্ডারের কথা আমি বলবো, বিশেষ করে বালের্ডি। এই সিজনে বালের্ডি কিন্তু মার্সের হয়ে অসাধারণ ফুটবল খেলেছে, এবং সে সঙ্গে বলতেই হয় সেনেসির কথা। বোরমাউথের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে, এবং ইউরোপের অনেক বড় ক্লাব কিন্তু সেনেসির পেছনে রয়েছে তাকে সাইন করানোর জন্য। তো ডিফেন্সের কথা যদি আমি বলি, বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্স,
তাহলে কিন্তু স্কলোনিকে একটু চিন্তায় রাখবে কুটি রোমেরো তার চোট সারিয়ে ফেরা এবং লিসান্দ্রো মার্টিনেজের ফর্ম। যদি তারা পিক ফর্মে পৌঁছতে পারে তাহলে কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে খুব একটা চিন্তা করার কারণ নেই। ডিফেন্স যদি তাদের নামের প্রতি সুবিচার করতে পারে তাহলে কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সটা মোটামুটি স্ট্রং, তবে লেফট ব্যাক নিয়ে কিন্তু একটা চিন্তা থেকে যাবে। গত বিশ্বকাপে যে কোর মিডফিল্ড আমরা আর্জেন্টিনার টিমে দেখেছি, এই বিশ্বকাপেও কিন্তু সেই একই কোর মিডফিল্ড আমরা দেখব। রড্রিগো ডে পল, প্যারাডেস, ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্ডেজ। এর সাথে যে মূল 26 জনের দল, তাতে কিন্তু আমরা, আমার মনে হয়, আরো 3 জন মিডফিল্ডারকে আমরা দেখব। একটা হচ্ছে ভ্যালেন্টিন বার্কো, বুয়েন্ডিয়া এবং প্যালাসিওস। ভ্যালেন্টিন বার্কো কিন্তু স্ট্রসবার্গের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে এবং এই কয়েকদিন আগেই চেলসি কিন্তু তাকে মোটামুটি একটা বড় রকমের ফি দিয়ে সাইন করেছে। প্যালাসিওসের কথায় যদি আসি, বায়ার লেভারকুজেনে খেলা এই প্লেয়ারটা কিন্তু গত 2 বছর ধরে বেশ একটা কনসিস্টেন্ট পারফরমেন্স, 2 বছর কেন 3 বছর ধরে কিন্তু একটা মোটামুটি কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়ে গেছে। আর আসি বুয়েন্ডিয়ার কথায়, অনেকেরই হয়তো মনে হতে পারে লোসেলসো কেন খেলবে না। লোসেলসোর থেকে বুয়েন্ডিয়ার এগিয়ে থাকার কারণ কিন্তু বুয়েন্ডিয়ার রিসেন্ট ফর্ম। বিশেষ করে এই সিজনের সেকেন্ড হাফে অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে এই বুয়েন্ডিয়া। এবং যেরকম আমি বললাম যে অ্যাস্টন ভিলা সপ্তাহখানেক আগে ইউরোপা লিগ জিতেছে, সেই ইউরোপা লিগের ফাইনালে কিন্তু বুয়েন্ডিয়া একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছে। তো সেই হিসাবে আমার মনে হয় বুয়েন্ডিয়াকে আমরা যে 26 জনের যে ফাইনাল দল তাতে আমরা দেখতে পেতে পারবো। এবং লোসেলসোর ক্ষেত্রে একটু ব্যাড লাক যে তাকে হয়তো এবছর আমরা বিশ্বকাপে দেখতে পাবো না। এবার আসি অ্যাটাকের কথায়। অ্যাটাক নিয়ে বলতে গেলে যাকে আমরা এই বিশ্বকাপে সবচেয়ে বেশি মিস করব আর্জেন্টিনা দলে, অ্যাঙ্গেল ডিমারিয়া। ডিমারিয়া অবসর নেওয়ার কারণে লেফট উইংয়ে কিন্তু আর্জেন্টিনার একটু চিন্তা বাড়বে, কে খেলবে এই লেফট উইংয়ে। কেন অ্যাঙ্গেল ডিমারিয়া যেভাবে পারফরমেন্স দিতেন এবং যে এফোর্টটা দিতেন, যে ওয়ার্ক রেট তার ছিল, সেটা কিন্তু ম্যাচ করাটা একটু ডিফিকাল্ট। এবং তার সাথে সাথে আমরা যদি দেখি তার গোল কন্ট্রিবিউশনটাও কিন্তু যথেষ্ট রকমের ভালো। তো অ্যাটাকের কথায় যদি আসি, অ্যাটাক কিন্তু গতবারের যে কোর অ্যাটাক ছিল মোটামুটি সে একই অ্যাটাক থাকবে, এক্সেপ্ট অ্যাঙ্গেল ডিমারিয়া। অ্যাঙ্গেল ডিমারিয়া কিন্তু অবসর নেওয়ার কারণে তাকে আর্জেন্টিনা দল এই বিশ্বকাপে আর পাবে না। এবং অ্যাঙ্গেল ডিমারিয়ার যে ওয়ার্ক রেট এবং গোল কন্ট্রিবিউশন, সেটা কিন্তু আর্জেন্টিনার পক্ষে একটু কঠিন হবে সেটাকে রিপ্লেস করা। তো ওভারঅল যদি আমরা অ্যাটাকের দিকে আসি, যে কজন প্লেয়ারকে আমরা দেখতে পাবো, আমি শুরু করছি লেফট উইং দিয়ে। লেফট উইংকে আমরা হয়তো দেখবো থিয়াগো আলমাডা এবং তার সাথে নিকো গঞ্জালেজ। স্ট্রাইকে যদি দেখি তাহলে হুলিয়ান আলভারেজ এবং লতারো মার্টিনেজ। এর সাথে লিওনেল মেসি, নতুন করে নাম বলার কিছু নেই, ডিফল্ট চয়েস। এবং তার সাথে নিকোপাজ। নিকোপাজ কিন্তু এই বিশ্বকাপের একজন উঠতি তারকা হতে চলেছেন, একটু পরে কথা বলছি নিকোপাজকে নিয়ে। এবং তার সাথে রাইট উইংয়ে আমরা দেখবো গুলিয়ানো সিমিওনেকে। তো গুলিয়ানো সিমিওনের নামটা হয়তো অনেকের কাছে একটু অপরিচিত। গত 2 বছর কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে, ভীষণ ওয়ার্ক রেট হাই। এবং এই ধরনের প্লেয়ারকে যদি আমরা রাইট উইংয়ে দেখি তাহলে কিন্তু মেসির জন্য কাজটা একটু সহজ হয়ে যায়। তো মেসিকে হয়তো অনেকগুলো ডিফারেন্ট সিস্টেমে এবার হয়তো খেলানো হতে পারে। তিনি নাম্বার 10 পজিশনে খেলবেন, অর্থাৎ ঠিক স্ট্রাইকারের পেছনে, হতে পারে উনি রাইট উইংয়ে খেলবেন। তবে বয়স হয়েছে এবং সেই বয়সের দিক থেকে উনি 4 বছর আগে যে ফিজিক্যাল কন্ডিশনে ছিলেন আজকে কিন্তু সেই কন্ডিশনে নেই। তো সেই হিসাবে লিওনেল স্ক্যালোনি হয়তো মেসিকে একটু বুঝে শুনে ব্যবহার করবেন। এবার আসি যার কথা আমি একটু আগেই বলছিলাম, নিকোপাজ। নিকোপাজ কিন্তু মেসির একদম সুযোগ্য উত্তরসূরি হতে চলেছেন এই আর্জেন্টিনা দলে। গত 2 বছর, বিশেষ করে এই বছর কিন্তু নিকোপাজ কোমর হয়ে অসাধারণ ফুটবল খেলছে। কোমর যে অসাধারণ উত্থান ফ্যাব্রেগাসের কোচিংয়ে, তার কিন্তু একটা বড় কারণ কিন্তু এই নিকোপাজ। নিকোপাজ নাম্বার 10 পজিশনে খেলেন, ফ্রি রোল। ওনাকে হয়তো আমরা বেশ কিছু ম্যাচে মেসির জায়গায় দেখতে পেতে পারি বা মেসির সাথেও দেখতে পেতে পারি। এবং এই বিশ্বকাপে যদি আমরা ব্রেক থ্রু স্টারের কথা বলি তাহলে কিন্তু নিকোপাজ তাদের মধ্যে অন্যতম হতে চলেছেন। এই মোটামুটি যে সম্ভাব্য দল, আমি যদি প্রথম থেকে একবার বলি, গোলে অবভিয়াসলি এমিলিয়ানো মার্টিনেজ, রুলি এবং মুসো। ডিফেন্সে যদি আসি তাহলে মন্টিয়াল, মলিনা, কুটি রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, সেনেসি, বালের্ডি, টেলিয়াফিকো, মার্কোস অ্যাকিউনা। যদি মিডফিল্ডে আসি, রড্রিগো ডে পল, প্যারাডেস, এনজো ফার্নান্ডেজ, ম্যাকঅ্যালিস্টার,
ভ্যালেন্টিন বার্কো, এমিলিয়ানো বুয়েন্ডিয়া, প্যালাসিওস। অ্যাটাকে যদি আসি, থিয়াগো আলমাটা, নিকো গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ, লতারো মার্টিনেজ, নিকো পাজ, গুলিয়ানো সিমিওনে এবং লিওনেল মেসি। তো এই দলের স্ট্রেংথ কোথায়? এই দলের সবচেয়ে বড় স্ট্রেংথ এদের ভার্সেটালিটি বা বৈচিত্র্যতা। এই দলটির মধ্যে ডিফারেন্ট প্রোফাইলের প্লেয়ার রয়েছে, সেজন্য কিন্তু লিওনেল স্ক্যালোনির পক্ষে ডিফারেন্ট সিস্টেম ট্রাই করা খুব সহজ। হয়তো কোনো ম্যাচে আমরা দেখবো 3-4-3, কোনো ম্যাচে দেখবো 4-2-3-1, কোনো ম্যাচে দেখবো 4-3-3, বা আরো ডিফারেন্ট ভ্যারিয়েন্ট দেখতে পেতে পারি ডিপেন্ডিং অন অপোনেন্টস বা বিপক্ষ দলের যে স্ট্র্যাটেজি, সেই বেসিসে হয়তো লিওনেল স্ক্যালোনি তার সিস্টেমটাকে চেঞ্জ করবে। এবং লিওনেল মেসির প্রেজেন্স আজও কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ। লিওনেল মেসির হয়তো 2022-এর সেই শারীরিক সক্ষমতা কিছুটা হলেও কমেছে বা বয়সের ছাপ কিছুটা হলেও পড়েছে, কিন্তু এখনো বিশ্বকাপের যে কোনো একটা নকআউট ম্যাচ, সেটা সেমিফাইনাল হতে পারে, সেটা কোয়ার্টার ফাইনাল হতে পারে, সেটা ফাইনাল হতে পারে, সেই ম্যাচে মেসির একটা মুহূর্তের ম্যাজিক এবং গোটা ম্যাচের রেজাল্ট কিন্তু পাল্টে যেতে পারে। তবে আর্জেন্টিনা দল আজকে দিনে দাঁড়িয়ে 2022-এর মতো বা তার আগের মতো কিন্তু অতখানি মেসি নির্ভর নয়। মেসিকে সঙ্গত দেওয়ার মতো অনেক প্লেয়ার আছে এবং অনেক মেসিকে ছাড়াও ম্যাচ বের করার ক্ষমতা কিন্তু আর্জেন্টিনার রয়েছে। তবে যদি আসি দুর্বলতার কথায়, দুর্বলতা কিন্তু আমি বলবো একটি জায়গার দুর্বলতা রয়েছে, সেটা হচ্ছে ডিফেন্স। ডিফেন্সে যেরকম বললাম আমি, কুটি রোমেরোর ইঞ্জুরি রয়েছে, উনি চোট সারিয়ে ফিরবেন। লিসান্দ্রো মার্টিনেজ সবে চোট সারিয়ে ফিরেছেন এবং নিকোলাস ওটামেন্ডির 38 ইয়ার্স এজ। তো এই সেন্ট্রাল ডিফেন্স কিভাবে পারফর্ম করবে, বিশেষ করে নকআউট স্টেজে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। সেনেসি এবং বেলার্ডি নতুন মুখ হিসাবে যথেষ্ট প্রতিভাবান, কিন্তু বড় ম্যাচের যে প্রেসার এবং বড় ম্যাচে অভিজ্ঞতার যে দাম, সেটা কিন্তু তাদের থেকে আমরা একটু কম পেতে পারি। সো বড় ম্যাচে জিততে গেলে কিন্তু আজও সেই কুটি রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ বা ওটামেন্ডির যে অভিজ্ঞতা, সেটার কিন্তু দরকার পড়বে। আরেকটা সবচেয়ে বড় চিন্তার জায়গা, সেটা হচ্ছে লেফট ব্যাক। তো লেফট ব্যাকে কিন্তু টেলিয়াফিকও কিন্তু অতখানি অ্যাটাকিং না, একটু ডিফেন্সিভ মাইন্ডেড, এবং যেহেতু লেফট উইঙ্গে ডিমারিয়া নেই, সেক্ষেত্রে হয়তো যে এক্সট্রা ওয়ার্ক রেটটা আমরা ডিমারিয়ার থেকে পেতাম, সেটা কিন্তু আর্জেন্টিনা মিস করবে এবং সেক্ষেত্রে সেই প্রেসারটা কিন্তু এসে অনেকখানি পড়বে যে লেফট ব্যাকে খেলছে, লেফট ব্যাকের ওপর। এবং অ্যাকিউনার কিন্তু অনেকটা বয়স হয়েছে, তো সেক্ষেত্রে অ্যাকিউনা কতটা ফরওয়ার্ড অ্যাটাকে গিয়ে আবার কতটা ব্যাক করতে পারবে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। তো এই দুটো জায়গা কিন্তু আর্জেন্টিনার একটু হয়তো নজরে রাখতে হবে। ওভারঅল কিন্তু আর্জেন্টিনার টিম খুব ব্যালেন্স টিম এবং আর্জেন্টিনার প্লেয়ারদের প্রোফাইল এতটাই ডিফারেন্ট এবং এতটাই ভার্সেটাইল যে তাদের কোচের কাছে অপশন রয়েছে বিভিন্ন রকম ডিফারেন্ট সিস্টেম এবং ডিফারেন্ট ফরমেশন ট্রাই করার অ্যাকর্ডিং টু দ্য অপোজিশনের স্ট্র্যাটেজি। তো সেই হিসাবে বলবো আর্জেন্টিনা ভীষণ শক্তিশালী টিম এবং আর্জেন্টিনা এই বিশ্বকাপেও কিন্তু একজন প্রবল দাবিদার। তো দেখা যাক আর্জেন্টিনা কতদূর যেতে পারে। আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ করার জন্য যে দুটো দল মুখিয়ে রয়েছে এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে দুটো দল আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ করতে পারে, তাদের মধ্যে একটি ফ্রান্স এবং একটি স্পেন। তো ফ্রান্সের টিম কেমন হলো সেটা নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো। তো দেখা যাক আর্জেন্টিনা কতদূর যেতে পারে, মেসিকে সত্যি তারা আর একটা বিশ্বকাপ জিতে বিদায় জানাতে পারে কিনা। সমস্ত প্লেয়ারদের মধ্যে একটা চেষ্টা থাকবে যে আরেকটা ট্রফি জিতে, আরেকটা বিশ্বকাপ জিতে মেসিকে বিদায় জানানো। সেটা সত্যি পসিবল হয় কিনা সেটা উত্তর সময়ই দেবে। তো আপনাদের কি মনে হচ্ছে, এই আর্জেন্টিনা দলের কতদূর যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা কি সত্যিই পারবে ব্রাজিলের মতো পরপর দুটি বিশ্বকাপ জিততে? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এর পরবর্তী ভিডিও আসতে চলেছে গতবারের রানার্স আপ ফ্রান্সকে নিয়ে। ফ্রান্স কিন্তু অন পেপার এই বিশ্বকাপের সবচেয়ে স্ট্রং টিম। ফ্রান্সের টিম কেমন হলো, ফ্রান্সের দুর্বলতা কোথায়, ফ্রান্সের টিমের স্ট্রেংথ কি, এগুলো নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন বাই বাই, সবাই ভালো থাকবেন।